আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা যারা বাংলা ভাষাভাষী, বাংলাদেশে বা পৃথিবীর যে কোনো দেশেই বসবাস করুন, বাংলাদেশের সাম্প্রতিক চালচিত্র, রাজনৈতিক হালচাল, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ, অবৈধ সরকারের ক্ষমতা দখল এবং রাষ্ট্রযন্ত্রকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার যে চক্রান্তটি চলছে তা নিয়ে কিন্তু আপনারা সবাই ভীত সন্ত্রস্ত। শুধু আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেছে বিষয়টা এরকম না, বিএনপি ক্ষমতায় এসে ঢুকবে সেই সুযোগটাও কিন্তু আস্তে আস্তে সংকুচিত হয়ে যাচ্ছে। এর পাশাপাশি মৌলবাদী গোষ্ঠী, বাংলাদেশের স্বাধীনতা যারা চায়নি সেই গোষ্ঠী এবং যেই শক্তি মৌলবাদী চক্রের সাথে পৃথিবীর নানান দেশে যে মৌলবাদী গোষ্ঠী তাদের সাথে একাত্ম হয়ে রাষ্ট্রটাকে ভিন্ন পথে পরিচালিত করতে চায়, তারা কিন্তু এখন বগল দাবা করছে। এই অবস্থায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি জাজমেন্ট দিয়েছে। এই জাজমেন্টটি নিয়ে আজকে মূলত কথা। পৃথিবী কি ভাবছে, আপনি কি ভাবছেন, আমি কি ভাবছি, বাংলাদেশের আইন, বিধি এবং সংবিধান এই আইনটিকে কিভাবে দেখে, এই বিচারটিকে কিভাবে দেখে। আপনারা যদি দেখেন, এই বিচারটি হচ্ছে একটি দেশের ইন্টেরিয়র মিনিস্টার অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী, একটি দেশের প্রধানমন্ত্রী এবং একটি দেশের পুলিশ প্রধান অর্থাৎ তিনজন খুব হাই প্রোফাইল মানুষের বিরুদ্ধে একটি মামলা। এখন আপনি হাই প্রোফাইল হন আর লো প্রোফাইল হন, আপনি যদি আইন ভঙ্গ করেন, নীতি ভঙ্গ করেন, বিধি ভঙ্গ করেন, আপনার বিরুদ্ধে বিচার হতে পারে। আমরা সেটার সাথে একমত, বিচার হতে পারে। বিচার হবে না কেন? নোবডি ইজ অ্যাবভ দ্য ল। কোনো ব্যক্তি এই বিচারের ঊর্ধ্বে না। সাম্প্রতিক এই মহান বাড়িটি দিয়েছেন ডক্টর ইউনূস, আমাদের ইউনূস। অথচ তার বিরুদ্ধে যখন মামলা হয়, তিনি ওই আমেরিকার নিউ ইয়র্ক টাইম পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে 100 জন নোবেল লরিয়েটের স্বাক্ষর নিয়ে তাকে বিচার থেকে অব্যাহতি দেওয়ার জন্য, খালাস দেওয়ার জন্য তিনি কিন্তু এটি ক্যাম্পেইন করেছিলেন। তো ওই জুনা খাইলে গুণা নাই, সেই কথাটা বোঝেননি। নিজের উপরে এসে পড়লে সেটা তো কোনো না কোনো ওইতে সেটাকে বাঁচতে হবে। তো এই অবস্থায় এই বিচারটি যখন হয় বাংলাদেশে, আপনারা এই বিচারের প্রেক্ষাপটটি জানেন যে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময়ে বাংলাদেশের 9 মাস ধরে জামাত ইসলামী তার ছাত্র সংঘ, তার মুসলিম লীগ দোসর, রাজাকার, আল বদর, আল শামস, শান্তি কমিটি এইরকম অসংখ্য বাহিনী করে পাকিস্তান বাহিনীর সাথে প্যারামিলিটারি হিসেবে কাজ করেছে। এই প্যারামিলিটারি হিসেবে কাজ করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষের বাড়িতে আগুন দিয়েছে। যারা মুক্তিযুদ্ধে গিয়েছে তাদের গোয়ালের গরু নিয়ে গেছে, তাদের পুকুরের মাছ তুলে নিয়ে গেছে, তাদের নারীদেরকে ধরে ধরে গনিমতের মাল হিসেবে পাকিস্তানি বাহিনীর কাছে সোপর্দ করেছে, যার পরিমাণ 2.5 লক্ষ নারী দর্শিত হয়েছে। 1 কোটি মানুষ এই বাস্তুহারা হয়ে বাংলাদেশ থেকে ভারতের বন্দি শিবিরে, আশ্রয় শিবিরে গিয়ে আশ্রয় নিয়েছে। সেই রকম একটা অবস্থায় যখন 9 মাস যুদ্ধের পর ভারত সর্বাত্মক যুদ্ধে আমাদের সাথে অংশগ্রহণ করার পর আমরা একটা স্বাধীন রাষ্ট্র পাই, সেই স্বাধীন রাষ্ট্রে প্রশ্ন হলো, যারা 1971 সালের দীর্ঘ মুক্তি সংগ্রামে হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, নির্যাতনের সাথে জড়িত ছিল, তাদের বিচারটা কিভাবে করা হবে। 1972 সালের আমাদের 4 নভেম্বর যখন আমাদের সংবিধান প্রণীত হয়, গ্রহণ করা হয় এই সংবিধানটিকে মহান জাতীয় সংসদে, তারপরে 73 সালে এই প্রথমে একটি দালাল আইন করা হয়েছিল, কিন্তু দালাল আইনটি দিয়ে এই রকমের বিচার করাটা একটু টাফ ছিল। দালাল আইন ছিল মূলত যারা পাকিস্তানের কোলাবোরেটর তাদের জন্য, কিন্তু যারা সরাসরি কোলাবোরেটর হয়ে তারা দর্শন, হত্যা, লুণ্ঠন, আর্মি মানে মুক্তিবাহিনীকে হত্যা, মানুষকে ডিসপ্লেস করা, ধর্মান্তরিত করা এবং বিশেষ জাতি গোষ্ঠী যেমন হিন্দু জাতি গোষ্ঠী একটা গোষ্ঠী, তাদেরকে ক্লিনজিং করার যে চেষ্টা হয়েছে, সেই জন্যই কিন্তু পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ আদালতটি ট্রাইব্যুনালের যে অ্যাক্ট, সেই অ্যাক্টটি প্রণয়ন করা হয়। তার মানে হঠাৎ করে এটা প্রণয়ন করে 2009 সাল থেকে বিচার শুরু হয়েছে, বিষয়টা কিন্তু এমন না। তার মানে 1973 সালেই বিচারটা করার জন্য একটি আইন করা হয়েছে। সেই আইনটি করার পর দীর্ঘ সময় চলে গেছে, কারণ বঙ্গবন্ধুকে হত্যার পর 1975 সালে সেই প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর ছায়া সরকার বাংলাদেশে ক্ষমতায় ছিল, যার কারণে তাদের আশ্রয় প্রশ্রয়ে এই বিষবৃক্ষ বাংলাদেশে প্রভাব বিস্তার করেছে, শিখর গজিয়েছে। আপনারা জানেন 72 সংবিধানে বলা হয়েছিল যে বাংলাদেশে কোনো ধর্মভিত্তিক রাজনৈতিক দল থাকবে না, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। অসাম্প্রদায়িক চেতনার এই রাষ্ট্রে ধর্ম হবে প্রত্যেক মানুষের ব্যক্তির, আর রাষ্ট্র হবে সকল মানুষের সামষ্টিক। এই অর্থে জামায়াতে ইসলামীকে বাংলাদেশে কিন্তু নিষিদ্ধ সংগঠন ছিল। কখন? 1972 সালের সংবিধানে। কেউ অর্ডার দিয়ে এটাকে বাতিল করেনি। বাংলাদেশ যে সংবিধান গ্রহণ করেছিল সেই সংবিধানেই জামায়াতে ইসলামীর অস্তিত্ব আর ছিল না। পরবর্তীতে বঙ্গবন্ধু হত্যার পর জিয়াউর রহমান জামায়াতে ইসলামীকে আবার রাজনীতি করার সুযোগ দেয় এবং বেগম খালেদা জিয়া গোলাম আজমকে বাংলাদেশে নিয়ে আসে। তো
তো এই প্রেক্ষাপটে আমরা যখন 96 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন আমরা প্লেজ দিয়েছিলাম, মানুষের কাছে বলেছিলাম যুদ্ধাপরাধীদের বিচার এবং বঙ্গবন্ধু হত্যার বিচার আমরা করব। এবং সেই ধারাবাহিকতায় কিন্তু আমরা বহুদিন পর, দিল্লি 40 বছর পরে সেই বিচারটি শুরুও করি এবং সেই বিচারটি আমরা করতে সামর্থ্য হই। একটা বিচারের একটা অংশ করা হয়েছে এবং অনেকের এক্সিকিউশন হয়েছে, বাকি যাদের বাকি ছিল সেটা চলমান ছিল। বর্তমান সরকার আসার পরে জেলে যারা ছিল তাদেরকে বের করে দিয়েছে এবং ওই বিচার প্রক্রিয়াটা বন্ধ করে দিয়েছে। অন্যদিকে তারা বিচার শুরু করলো কার? প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী সহ কোন বিচারে? ওই যুদ্ধাপরাধীদের মামলায়। এখন আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, 1971 সালের যে অ্যাক্টটি করা হয় ওই অ্যাক্টটিতে বলা ছিল, 73 সালের অ্যাক্টে, যে এটা হলো 1971 সালের 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত যুদ্ধকালীন সময়ে যে অডাসিটি হয়েছে তার বিচার করার জন্য। তাহলে ওই সরকার এই বিচারটা করার জন্য যে আইনটি করেছে 2024 সাল কিন্তু 1971 সালের মধ্যে পড়ে না। এই 2024 সালে শেখ হাসিনা, কামাল সাহেব অথবা যাদের বিচার হচ্ছে তাদের যদি বিচার করতে হয় তাহলে বাংলাদেশে কিন্তু প্রচলিত একটি পেনাল কোড রয়েছে, আপনি সেই আইনে বিচার করেন, কারণ এটা তো 1971 সালের বিচার না। সুতরাং প্রথমত এই জাজ, এই আদালত, এই বিচার সমস্ত অবৈধ, নাল এন্ড ভয়েড। কারণ 2024 সালের মামলা 1971 সালের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের উপরে ভিত্তি করে চলে না। প্রথম প্রশ্ন। দ্বিতীয়টি হচ্ছে, আপনি দেখেন যে বিচারকের নিয়োগ বাংলাদেশে বলা হয়েছে যে একজন জাস্টিস যদি 67 বছর হয়, অর্থাৎ আমাদের কনস্টিটিউশনের 96 আর্টিকেল 96 আর এটার প্যারাগ্রাফ হচ্ছে 1, ওখানে বলা আছে যে একজন বিচারক হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্টে 67 বছর পর্যন্ত বিচারে থাকবে না। আগে এটি 64 বছর বা 63 বছর, 64-65 ছিল। জিয়াউর রহমানের দল যখন বিএনপি ক্ষমতায় থাকে, মওদুদ আহমদ সাহেব 3 বছর বাড়িয়ে এটাকে 67 বছর করেছে। তো 67 বছরের পরে আইনগতভাবে বাংলাদেশের সংবিধান অনুসারে কোনো মানুষ আর বিচারক থাকার যোগ্য না। কোথায়? যদি হাইকোর্ট লেভেলে বা সুপ্রিম কোর্ট লেভেলে হয় তাহলে যোগ্য না। এখন এই যে মনে করেন আজকে যে 6জন বিচারক নিয়োগ দেওয়া হয়েছে, মানে ICT 1 এবং ICT 2, ICT 2 এর যিনি চেয়ারম্যান তার নাম হচ্ছে নজরুল ইসলাম চৌধুরী। এই নজরুল ইসলাম সাহেব আজ থেকে 7 বছর আগে 67 বছর হওয়ার পরে সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে অবসরে গিয়েছেন, অর্থাৎ সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের বিচারক হিসেবে অবসরে গিয়েছেন। তিনি এখন ICT 2 এর চেয়ারম্যান। এখন একটা জিনিস বোঝেন, আপনি হয় কনস্টিটিউশন বাতিল করতে হবে, নাহলে ওই প্যারাগ্রাফটি বাতিল করতে হবে। যদি এটা বাতিল করতে না পারেন তাহলে বাংলাদেশে সুপ্রিম কোর্টের এই বিচারক অবৈধ। কেননা যেহেতু